নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রাণী পালন এই বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি। আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে বহু প্রাচীনকাল থেকেই কৃষিকাজের পাশাপাশি বহু মানুষ প্রাণী পালনের সঙ্গে যুক্ত। এই প্রাণীপালক বন্ধুরা নিজেদের মূলধন তো নিয়োগ করছেন তাদের এই ব্যবসায়, কিন্তু বহুকাল ধরেই যখন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে এবং এই যে সকল প্রাণীর ব্যবসায় প্রাণীপালক বন্ধুরা নেমেছেন সেই সকল প্রাণীর ক্ষয়ক্ষতি হয় বা মৃত্যু হয় কখনো কখনো, তখন সেই সকল প্রাণীপালক বন্ধুদের কি করণীয়? কোনো রকম ক্ষতিপূরণ কি পেতে পারেন তারা? এক্ষেত্রে বিমা বা ইন্স্যুরেন্স তাদের কি কোনোভাবে সাহায্য করতে পারে? এই সব নিয়েই আজকে আমাদের আলোচনা। আজকের বিষয় প্রাণী বিমা ও ব্যাংক ঋণ, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন বিশেষজ্ঞকে আমি আমার সঙ্গে পেয়েছি। আমার ঠিক বাঁদিকে রয়েছেন ডক্টর সুকান্ত বিশ্বাস, সহযোগী অধ্যাপক, প্রাণী চিকিৎসা ও সম্প্রসারণ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, কলকাতা। এছাড়াও রয়েছেন ডক্টর সোমা ব্যানার্জি, বিষয়বস্তু বিশেষজ্ঞ, সম্প্রসারণ শিক্ষা, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, জলপাইগুড়ি। এছাড়াও রয়েছেন দর্শক বন্ধু আপনারা। এই বিষয় অর্থাৎ প্রাণী বিমা ও ব্যাংক ঋণ এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থাকে, যারা প্রাণী পালনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই বিষয় নিয়ে কিছু যদি জানতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন এবং আপনার প্রশ্ন রাখতে পারেন আমাদের বিশেষজ্ঞদের কাছে। আমি আসবো আজকে আমাদের আলোচনায়। প্রথমেই আমি ম্যাডামের কাছে যাব। এই যে বিমা বা ইন্স্যুরেন্সের কথা আমরা বলছি, এই বিমা বা ইন্স্যুরেন্স বিষয়টা ঠিক কি এখানে, এবং প্রাণী পালনে এর প্রয়োজনীয়তা ঠিক কতটা, এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে দেন। ঠিকই, আমরা আগেই জানি যে আমাদের যে চাষি ভাইরা আছে, আমরা অনেক প্রাচীন যুগ থেকেই অ্যানিমালস যে আছে প্রাণী আমরা আমাদের সাথেই রেখেছি, এগ্রিকালচার করছি, সবই করছি, গরু, বাছুর, ছাগল, বলদ, সব রকমের প্রাণী কিন্তু আমাদের সাথে যুক্ত আছে। এটা অনেক আগের থেকে আছে। আজকে কেন বিমার প্রয়োজন পড়ছে? দেখুন, সময়ের সাথে সাথে আমাদের ডিমান্ড বাড়ছে, আমাদের প্রাণী পালনের উপরে নির্ভরতা বাড়ছে, এবং ডিমান্ডকে মিট আপ করাতে গেলে চাষিকে আরও উন্নত মানের গরু, হাই ইল্ড ভ্যারাইটি গরু, উন্নত মানের ব্রিড, এগুলোকে আনতে হচ্ছে আর রাখতে হচ্ছে, যাতে কিনা ওখান থেকে তার জীবিকার একটা সুনিশ্চিত ব্যবস্থা হতে পারে। এবার এটা করতে গিয়ে দেখা যাচ্ছে দিনকে দিন যেরকমভাবে আমাদের পপুলেশন বাড়ছে, পলিউশন বাড়ছে, এবং যেভাবে আমাদের পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ আসছে, বিভিন্ন রকমের রোগ এবং এমন এমন রোগ আসছে, তাতে এদের খুব একটা হঠাৎ করে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। যেহেতু নির্ভরতা বেড়ে গেছে তাই ক্ষতিও বেড়ে যাচ্ছে এই কারণে। তো এটা যেহেতু অনেক বেশি হচ্ছে, এখন যেটা দেখা যাচ্ছে যে যদি এই প্রাণী পালনটাকে আমরা ইনশিওর করতে পারি চাষিদেরকে, যে এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আমরা জানি যে একটা প্রাণী পালন করতে গেলে মেন যেটা হয় যে প্রাণীটার খরচা, সেইটা কিন্তু সেই প্রাণী যদি বেঁচে না থাকে তাহলে তার থেকে ইনকাম তো আসবে না। সেইটাকে যদি আমরা গার্ড করতে পারি, তার জন্যই হচ্ছে এই বিমা। এই বিমাটা করলে কি হবে, যদি আমার একটা চাষি তার সর্বস্ব দিয়ে একটা হাই ইল্ড ভ্যারাইটি গরু নিয়ে এলো এবং সে তার উপরে তার পুরো সংসারটা ডিপেন্ডেন্ট হয়ে আছে, হঠাৎ করে সেই গরু যদি আজকে একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, আলেয়া হলো, ঘূর্ণিঝড় হলো বা বন্যা হলো, যেটা প্রায়ই হচ্ছে, আপনি দেখছেন যে বিগত 3-4 বছর ধরে তো প্রায়ই এই ধরনের সিচুয়েশনস আসছে। তো সেই গরু যদি সেটা প্রাণ সংশয় হয়ে যায়, মরে যায়, তখন কি হবে? তার তো টোটালি সব চলে গেল। এই ইন্স্যুরেন্স করা থাকলে সে ওখান থেকে রিইম্বার্স পাবে এবং সে আবার একটা গরু নিজের সেই পয়সাটা সে পেয়ে যাবে এবং গরু সে নিয়ে আবার তার এই যে জীবিকাটা তার বজায় থাকবে। বেশ, আমরা বিমার বিষয়ে জানলাম। প্রাণী বিমা তো অবশ্যই সুবিধাজনক, কিন্তু একজন প্রাণী পালক বন্ধু যিনি প্রাণী পালনের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি যদি বিমা নিতে চান বা সুবিধা গ্রহণ করতে চান, তার ঠিক কি কি করণীয়? ডক্টর বিশ্বাস যদি একটু বলে দেন। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন।
কারণ প্রাণীর বিমাকরণ আমাদের দেশে 1972 সালে প্রথম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি প্রচলন করেছিলেন। তারপরে দীর্ঘ 33 বছর পরে অর্থাৎ 2005-06 সালে ভারত সরকার প্রাণীর জন্য দুটি পৃথক বিমা প্রকল্প অর্থাৎ গবাদি পশু এবং ভেড়ার জন্য একটি পাইলট প্রকল্প চালু করে এই বিমা প্রথম শুরু করেছিলেন। এবং এই প্রকল্পে অধিক দুধ উৎপাদনকারী গরু ও মহিষের ক্ষেত্রে প্রযোজ্য ছিল প্রথম দিকে। তারপরে 2014 সালের 21শে মে ভারত সরকার এই বিমা প্রকল্পকে সমগ্র জেলায় প্রচলন করেছিলেন। সরকারি এই বিমাকরণের সুবিধা একজন প্রাণীপালক গ্রহণ করতে চাইলে তাকে তৎক্ষণাৎ নিকটবর্তী প্রাণী চিকিৎসকের সহিত প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে এবং এক্ষেত্রে প্রাণীর বিমা প্রধানত তার বর্তমান বাজার দর এবং সরকার নির্ধারিত দরের উপরে নির্ধারিত হয়। প্রাণীর বিমাকৃত রাশির 50% ভারত সরকার দ্বারা প্রদত্ত হয়, বাকি 50% বিমাকারীকে প্রদান করতে হয়। প্রাণীর বিমাকৃত ভর্তুকি রাশি একটি পরিবারের দুটি গরুর ক্ষেত্রে সর্বোচ্চ 3 বছর পেতে পারেন। সুতরাং ভারত সরকারের প্রাণী বিমার এই প্রকল্প বর্তমানে ন্যাশনাল লাইভস্টক মিশন বা জাতীয় প্রাণীপালন প্রকল্পের অন্তর্ভুক্ত করে সমগ্র ভারতবর্ষের প্রাণীপালকদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। অতএব খুব নির্দ্বিধায় একজন প্রাণীপালক তার নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে, প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে প্রাণী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে এই বিমার সুবিধা সম্পূর্ণরূপে লাভ করতে পারেন। বেশ, একজন প্রাণীপালক বন্ধু তিনি যদি এই বিমা করাতে চান তাহলে তিনি কি প্রক্রিয়ায় বিমা করাতে পারেন, ম্যাডাম যদি বলেন। দেখুন, উনি যেটা বললেন যে গভর্নমেন্টের এই যে পাইলট প্রজেক্ট হয়েছিল, এটা একটা সাধারণভাবে একটা দেখা হয়েছিল যে এটা কীরকম মানে এর রেসপন্সটা হচ্ছে এবং এটা বেশ ভালো বৃহৎ আকারে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবার কি হয়েছে, এখন যদি ধরুন এখন তো অনেকেই প্রাণী পালন করছে, সবার ক্ষেত্রে এই যে সুযোগ সুবিধাটা হয়তো নাও হতে পারে, সেক্ষেত্রে সে নিজেই এই যে জিআইসির জেনারেল যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, জিআইসির আন্ডারে যে 4টে কোম্পানি মানে নিউ ইন্ডিয়া আছে, ওরিয়েন্টাল আছে, তারপরে ইউনাইটেড ইন্ডিয়া আছে আর ন্যাশনাল আছে, এই ইন্স্যুরেন্সের মাধ্যমে সে গিয়ে প্রপোজাল আকারে একটা ফর্ম ফিল আপ করতে পারে। সেখানে কি করতে হবে, ওদের এজেন্ট থাকবে, যে কোম্পানির এজেন্ট থাকবে এবং আমাদের যে চিকিৎসক আছে প্রাণীপালক সে থাকবে এবং যে বেনিফিশিয়ারি মানে যার গরু সে থাকবে। তারা ডিসাইড করবে যে বাজার দর এখন কীরকম চলছে। তারা মিলিতভাবে সেখানে একটা প্রপোজাল আকারে, যেটা মানে অ্যাপ্লিকেশনস যেটা আমরা বলি, সেই অ্যাপ্লিকেশনে সেটা ওরা মেনশন করবে। তার সাথে সাথে যেগুলো লাগবে সেটা হচ্ছে, একটা চাষি সে গরুকে ইনশিওর করলো অথচ তার যত্ন নিল না, তাহলে তো হবে না। কারণ সে যদি মনে করে আমি গরুকে ইনশিওর করে দিলাম, আমি আর যত্ন নেব না, যদি মরে যায় তো আমি টাকা ফেরত পাবো, এই মানসিকতাটার থেকে যাতে না হয়, গরুর নিয়মিত ভ্যাকসিনেশনস এবং ডিওয়ার্মিং করাতে হবে। আর মেডিকেল ফিট সার্টিফিকেট, যেটা মানে গরুর যে একটা ফিট সার্টিফিকেট প্রাণীপালক মানে যে আছে আমাদের ইয়ের থেকে, ভেটেরিনারি অফিসারের কাছ থেকে ওটা জোগাড় করতে হবে। তারপরে সেটা প্রপোজাল আকারে সে প্রাণীটাকে ইনশিওর করবে। এবং এখানে একটা মনে রাখবেন যে ইনশিওর করার পরের দিন থেকে কিন্তু গার্ডটা হবে না, কারণ গার্ড হবে কিন্তু প্রত্যেকটা মানে কোম্পানির নিজস্ব রুলস থাকে, কেউ 15 দিন, কেউ 1 মাস, কেউ 2 মাস। তো সেইটা জেনে নিতে হবে যে কদিন পর থেকে আমি এই কভারেজটা পাওয়া যাবে। একেবারেই আমরা এই বিষয়ে আলোচনায় তো আবারও আসবো, কিন্তু এই মুহূর্তে কোনো একজন দর্শক বন্ধু টেলিফোনে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, হ্যাঁ বলছি, আমি একটা গরু লোন নিয়েছিলাম। আপনি কে বলছেন? আপনার নামটা একবার বলুন। হ্যাঁ, তারকনাথ রায়, শ্রীরামপুর। বলুন। হ্যাঁ, বলছি গরু লোন নিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আমার লোনটা ছিল 2-3 বছরের, ঠিক আছে। তারপরে 2 বছর শোধ করার পর গরুটা আমার চুরি হয়ে যায়, ঠিক আছে। মানে মাঠে ছাড়া থাকতো, ট্যাগ লাগানো ছিল, সব কিছুই ছিল। স্বনির্ভর থেকে হুগলি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক থেকে লোন নিয়ে ওইটা করা ছিল, কিন্তু তারপরে তাদেরকে জানিয়েছি, জানানো সত্ত্বেও তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি।
বেশ বেশ, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, নিশ্চয়ই সমাধান কিছু পেয়ে যাবেন আপনি। কি এই বিষয়টা নিয়ে কি কিছু বলার আছে? অ্যাকচুয়ালি যদি চুরি হয়ে গিয়ে থাকে, এটা তো একটা প্রশাসনের একটা ব্যাপার আছে, এখানে জিআই করতে হবে, পুলিশ ইনভেস্টিগেশন হবে, চুরি হয়েছে, এটা একটা রিপোর্ট ওরা জমা দেবে, এবং সেখানে যদি চুরির কভারেজ থাকে তাহলে অবশ্যই পাবে। এখন এটা দেখতে হবে, দেখুন আমরা এখন আজকের যুগে কিন্তু এলআইসি বলুন, হেলথ ইন্স্যুরেন্স বলুন, গাড়ির ইন্স্যুরেন্স বলুন, আমরা এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছি। এখন আমরা জানি যে কভারেজ কি আছে, তার উপরে নির্ভর করে কিন্তু আমি পাবো। আমার প্রপোজালে যখন আমার টিকমার্ক দেয়া হবে, প্রপোজালে যদি আমি ওই কভারেজটা না রাখি, থেফটের কভারেজ না রাখি, আর্থকুয়েকের কভারেজ না রাখি, তো সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু প্রিমিয়ামটা তৈরি হয়। হ্যাঁ, তো সেই প্রিমিয়ামটা যদি ওনাদের যদি থেফটের উপরে থাকে, তো তার যে প্রয়োজনীয়তা সেটা করে কিন্তু উনি পেতে পারেন, সেটা আগেই এটা দেখে নিতে হবে। প্রাণী চুরি হয়ে যাওয়ার জন্য আলাদা করে একটি ফিল্ড থাকে, যে ফিল্ডটি ওনাকে পূরণ করতে হবে, তবেই উনি এই বিষয়ের কভারেজ পাবেন। বোঝা গেছে বিষয়টা। এবং আমরা আবারও প্রশ্নে আসবো, আমি স্যারের কাছে যাব। এই যে প্রাণী বীমার বিষয়ে আমরা কথা বলছি, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো ব্যবসা বলুন বা যে কোনো ক্ষেত্রেই মূলধন তো একটা প্রধান ব্যাপার। এবার যে সমস্ত প্রাণীপালক বন্ধুরা নিজেদের মূলধন দিয়ে এই প্রাণীপালন ব্যবসায় নামতে চান, তাদের এই মূলধনের বিষয়ে তারা সহায়তা কোথা থেকে পেতে পারেন, বা এই বিষয়টা যদি বলেন। অবশ্যই, যে আমরা জানি যে উন্নত ও লাভজনক যে কোনো ব্যবসার অন্যতম প্রধান উপাদান হচ্ছে মূলধন বা পুঁজি, এবং প্রাণীপালন ব্যবসায় মূলধন বা পুঁজির বিনিয়োগের দ্বারা লাভজনক উৎপাদনের পুঁজির সংস্থান একান্ত আবশ্যক। সুতরাং ব্যবসায়িক মূলধন বা পুঁজি প্রদান মূলত আমাদের দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা, যেমন রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে পারে, সমবায় ব্যাংক হতে পারে, নাবার্ড অর্থাৎ জাতীয় কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাংক, এবং তৎসহ বিভিন্ন আর্থিক ঋণদানকারী সংস্থা প্রদান করে থাকেন। তবে এইসব ঋণদানকারী সংস্থার বেশ কিছু প্রাক শর্ত থাকে। এই সব শর্ত যথাযথ পূরণ করলে একজন প্রাণীপালক নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে যে কোনো আর্থিক সংস্থা থেকে তার প্রাণী পালনের জন্য ঋণ বা লোন খুব সহজেই পেতে পারেন। বেশ, এই যে বিভিন্ন শর্তের কথা বললেন, মূলধন পেতে হলে শর্ত পূরণ করতে হয়, তো এই শর্ত বিষয়টা ঠিক কি শর্ত পূরণ করতে হয়, ম্যাডাম যদি বিষয়টা বলে দেন একটু। দেখুন, সর্বপ্রথম যখন একটা ব্যাংক লোন দিচ্ছে, তো সে ব্যাংক কিন্তু আপনাকে শুধু এরকম টাকা দিল, লোন দিল, এইটা করবে না। ব্যাংক কিন্তু সুনিশ্চিত করবে যে আপনি লোনটা মেটাতে পারবেন কি না, ঠিক আছে? তো সেটা করতে গেলে যখন আপনাকে প্রপোজাল একটা আপনি দিচ্ছেন যে দেখুন আমি এরম একটা খামার করতে চাই, এখান থেকে আপনি আমাকে লোন দিন, আমি এখান থেকে ইনকাম করে আপনাকে আমি লোনটা শোধ দেব। কিন্তু এই জিনিসটা যখন ব্যাংকের কাছে আপনি অ্যাপ্রোচ করছেন, আর যদি গভর্নমেন্ট থেকে কোনো রকম কোনো প্রকল্প, কোনো সাবসিডি থাকে, সেটার ব্যাপার আলাদা, রুলস আলাদা, সেটা ব্যাংক ম্যানেজারই বলে দেবে। কিন্তু যদি আপনার পার্সোনাল লেভেলে আপনি যান, তাহলে প্রথম যেটা ব্যাংক দেখবে কি আপনার কাছে সেই ক্যাপাসিটি আছে কিনা ওই খামারটাকে দেখভাল করার জন্য। তার জন্য কি বলবে, আপনার কাছে কি কোনো ট্রেনিং আছে, আপনি যে এই খামারটা করবেন, ধরুন পোলট্রি করব, ছাগল করব, বা যে কোনো নিয়ে আমি সেটাকে সেখান থেকে একটা জীবিকা অর্জন করব সায়েন্টিফিকভাবে, তো আপনার কি সেই নলেজটা আছে? তাহলে প্রথম শর্ত কি, আপনার সেই নলেজ বা একটা ট্রেনিং প্রাপ্ত করা, বা একটা সার্টিফিকেট জোগাড় করা কি হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স আছে। তো ব্যাংক একটা শর্ত গেল। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে প্রপোজালটা লিখবেন বা কোন প্রপোজাল দেবেন, 4-5 বছরের বা এরম দেবেন, তো 5 বছরের ধরুন দিলেন, তো সেখানে আপনাকে কিন্তু প্রপোজালে ইকোনমিক্যালি আপনাকে ওর প্রিমিয়াম ওই যে লোনের যে শোধ করেও আপনার কাছে যাতে থাকে কিছু টাকা, তো প্রপোজালটাকে আপনাকে সেইভাবেই লিখতে হবে। ধরুন একটা প্রপোজাল লিখছেন, তার একটা ইন্ট্রোডাকশন থাকে, অবজেক্টিভ থাকে, এরম করে থাকতে, হ্যাঁ কি উদ্দেশ্য, তারপরে আপনার ক্যাপাসিটি, আপনি কে, আপনার কি ক্রেডিবিলিটি, আপনার কাছে জমি আছে, কত জমি আছে, এবং ব্যাংক কিন্তু কিছু তো আপনার কাছ থেকে নেবে, মর্টগেজ নেবে।
যদি আপনি ফেল করে যান তাহলে আপনাকে মর্টগেজ নেবে। তার সাথে সাথে পাশাপাশি যে খামারটা আপনি করছেন, ব্যাংক কিন্তু দেখবে সেই খামার কিন্তু ইনশিওর হতে হবে, লোন বিমা হতে হবে। তো এই যে লোন এবং ইন্স্যুরেন্স এই দুটো কিন্তু এখন পাশাপাশি ব্যাপার। হ্যাঁ, তো এই জিনিসটা এবার লোন নিতে গেলে ইন্স্যুরেন্সের ব্যাপারেও জানতে হবে। এবার ব্যাংক লোনও দেখবে যে আমি যে লোনটা দিচ্ছি আমার কি, যদি এই বেনিফিশিয়ারি যদি কোনোদিন ফেল করে তাহলে আমি যেন বিপদে না পড়ি, ব্যাংক সবসময় এটাই দেখবে। হ্যাঁ, তো সেই শর্তগুলো হচ্ছে, একটা হচ্ছে ক্যাপাসিটি কি, আপনার ট্রেনিং আছে কিনা, দ্বিতীয় আপনার জমি আছে কিনা, আপনার সেই পুঁজি, কারণ একটা মার্জিন মানি তো থাকে, নিজের থেকে ও কত টাকা ওখানে দিতে পারবে, কত টাকা তার শেয়ার থাকবে, কত টাকা লোনের থাকবে এবং কতদিনে সে লোন শোধ করবে, এবং সেটাকে পুরোপুরি তাকে প্রজেক্টে লিখে বুঝিয়ে দিতে হবে যে এটা পজিটিভ দিকে রান করবে এবং যখন এই লোনটা হয়ে যাবে সে একটা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। তো এই প্রজেক্ট প্রপোজালটাকে ঠিক মতন ব্যাংকের কাছে নিয়ে যেতে হবে। নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকে বা শর্ত থাকে যেগুলো পূরণ করতে পারলে তবেই তিনি ব্যাংক ঋণ পাবেন বা বিমা পাবেন। ডক্টর বিশ্বাসের কাছে যাব। ধরুন কেউ বিমা করিয়েছেন, কোনো প্রাণীপালক বন্ধু বিমা করিয়েছেন গবাদি পশু নিয়ে বিমা, কিন্তু তার গরু বা কোনো গবাদি পশু সে কোনো দুর্ঘটনায় পড়লো বা কিছু হলো তার, সেক্ষেত্রে তিনি কিভাবে ক্ষতিপূরণ পেতে পারেন? একজন প্রাণীপালক যখন তার প্রাণীর কোনোভাবে সে দুর্যোগ বা দুর্ঘটনাগ্রস্ত হলো, তৎক্ষণাৎ তাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিকটবর্তী বিমা আধিকারিক এবং প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে ইনফরমেশন দিতে হবে। এবং ইনফরমেশন দেওয়ার পরে তারপরে নির্ধারিত যে ক্লেম ফর্ম বা দাবিপত্র যথাযথভাবে সমস্ত তথ্য পূরণসহ তাকে সেই আবেদনপত্রের সহিত প্রাণী চিকিৎসকের দ্বারা সংশিত ডেথ সার্টিফিকেট অথবা তার যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সার্টিফিকেট, প্রয়োজনে পোস্টমর্টম রিপোর্ট এবং সেই প্রাণীর যে ইন্স্যুরেন্স হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স করার সময় তার কানে একটি ট্যাগ লাগিয়ে দিয়ে থাকেন, তো সেই ট্যাগকে দিতে হবে এবং তৎসহ বিমার যে অরিজিনাল ডিড সেটা সহ বিমা কোম্পানির কাছে জমা দিতে হবে। এবং নর্মালি যখন প্রপোজাল বা ক্লেম ফর্মটা জমা দেওয়া হয় তার 15 দিনের মধ্যে বিমা কোম্পানি সেই বিমাকারী প্রাণীপালককে তার প্রদেয় অর্থ দিতে বাধ্য। যদি 15 দিনের মধ্যে সমস্ত কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও বিমা কোম্পানি সেই বিমাকারীকে অর্থ প্রদান না করে, সেক্ষেত্রে বাৎসরিক 12% জরিমানাও পর্যন্ত হতে পারে। এখন বর্তমানে সরকার বলছেন যে প্রাণীর বিমার ক্লেম করতে গেলে ট্যাগ বাধ্যতামূলক এবং তার জন্য সরকার একটা স্লোগান করেছেন যে নো ট্যাগ নো ক্লেম। তো এইভাবে প্রাণীর বিমাকারী যদি ক্ষতিগ্রস্ত হয় সে কিন্তু সমস্ত প্রসিডিওর ফলো করে খুব সহজেই কিন্তু তার ক্ষতিপূরণের অর্থ রাশি পেয়ে যেতে পারে। বেশ, আচ্ছা ম্যাডাম, এই যে প্রাণীর বিমা নিয়ে আমরা কথা বলছি, প্রাণীর বিমাকরণে সরকারি প্রকল্প ছাড়া কোনো প্রাণীপালক বন্ধু সে যদি নিজের উদ্যোগে কিছু বিমা করাতে চায় বা এরকম কিছু চায়, সেটা কি করা সম্ভব কোনোভাবে নিজ উদ্যোগে? নিশ্চয়ই সম্ভব। দেখুন, নিজের উদ্যোগে কেউ তো আর আটকাতে পারে না। এখন বেসরকারি প্রচুর এরকম কোম্পানি আছে যারা ক্যাটার করছে এই ধরনের ইন্স্যুরেন্স এবং তারা বিভিন্ন রকমের বেনিফিটস দিচ্ছে। তারা ক্লেমেরও ওরা ক্লেম করছে যে আগে এসছে যে ঠিক আছে। তো আপনারা নিজেরাই দেখতে পারবেন বেসরকারি এরকম অনেক এখন কোম্পানি আছে যারা ওরা নিজের থেকেই করতে পারবে। বেশ, তার মানে সরকারি প্রকল্প ছাড়াও নিজ উদ্যোগেও এই ধরনের বিমা করানো যেতে পারে। স্যারের কাছে আসবো। এই যে প্রাণী পালনের বিমার কথা আমরা বলছি, এর দ্বারা কোনো বেকার যুবক যুবতী বা এই ধরনের যারা একদম ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে কোনোভাবে স্বনির্ভরতা বা ঋণ ভিত্তিক কোনো সহায়তা দেওয়ার কি কোনো উদ্যোগ চালু হয়েছে? অবশ্যই আছে ম্যাডাম, কারণ আমরা জানি যে বর্তমানে আমাদের দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীদের একটা অন্যতম প্রধান সমস্যা বেকারত্ব, এবং এক্ষেত্রে আমাদের উন্নত ও লাভজনক প্রাণী পালন দ্বারা স্বনির্ভরতায় আমাদের ভারত সরকারের বিভিন্ন উদ্যোগ আছে। যে উদ্যোগের মধ্যে আমি একটা দুটো নাম এখানে করতে পারি, যেমন একটা প্রকল্প আছে এসি-এবিসি স্কিম, অর্থাৎ এগ্রি ক্লিনিক্স ও এগ্রি বিজনেস স্কিম। এছাড়া মুদ্রা যোজনা বলে একটি প্রকল্প আছে এবং তৎসহ RKVY প্রজেক্টের স্টার্ট আপ ভেঞ্চার, যেটা
খুবই জনপ্রিয় বর্তমানে। এইসব প্রকল্পের অধীনে একজন বেকার যুবক বা যুবতী সে সহজেই 60 দিনের অর্থাৎ 2 মাসের একটি বিষয়ভিত্তিক দক্ষতার প্রশিক্ষণ নিয়ে তারপরে যে বিভিন্ন ক্যাটাগরাইজেশন আছে এই মুদ্রা যোজনার অধীনে, অর্থাৎ শিশু, কিশোর, তরুণ, এই প্রকল্পে 2 লাখ থেকে সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত ঋণ এবং অনুদান ভিত্তিক সহায়তা খুব সহজেই পেয়ে তারা প্রাণী পালন করে স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যেতে পারেন। বেশ, আমরা তো প্রাণী বীমা এবং তার জন্য ব্যাংক ঋণ কিভাবে পাওয়া যেতে পারে এই বিষয় নিয়ে কথা বলছি। ম্যাডামের কাছে এই বিষয় নিয়ে আরেকটি প্রশ্নে আসব। বিভিন্ন প্রাণীপালক বন্ধু যারা বীমা গ্রহণ করছেন তারা তো এই সুরক্ষার আওতায় আসছেন, কিন্তু এই সুরক্ষা পাওয়া সত্ত্বেও কোনো প্রাণীপালক বন্ধুদের মধ্যে বা অনেকের মধ্যেই, বেশিরভাগ প্রাণীপালক বন্ধুদের মধ্যেও আপনারা হয়তো বলবেন এই বীমাকরণে অনীহা দেখা যাচ্ছে, সেটা কেন? দেখুন, এই যে বিমা কেন করব আজকে এরা বলতে পারেন সবাই, তা আমরা অনেক দিন ধরেই করছি, বিমা টিমা করি না, যেমন আছে সেরকমই আছে। আপনি ভাবুন সায়েন্টিফিকভাবে প্রাণী পালন কজন করে? জেনারেলি অনেক কমই এরকম লোক আছে যারা অ্যাওয়্যার, সচেতন। তো সচেতনতার অভাব আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে এই ক্ষতিটা যখন হয় তখন কি রেটে হয়। হয়তো কোনো দিন এরকম হয়নি, বা কোনো দিন হয়তো সিরিয়াসলি প্রাণী পালনটাকে হয়তো একটা মানে এমনি রেখে দিয়েছে সাইডে, হয়তো মেনলি আলু করছে কি অন্যান্য চাষ করছে, 3-4টে হয়তো ছাগল আছে, মুরগি আছে, এরমভাবেই একটা প্রাণী পালনটা আছে। তো আমাদের এখানে দেখবেন আপনি কি বড় ধরনের কোনো ফার্ম বা এটার একটু অভাব আছে। যদিও প্রাণী থেকে আমরা ইনকামটা বেশি করি, পার ইউনিট মানে ইনকাম, কিন্তু প্রাণী পালন বা প্রাণী থেকে যে প্রোডাক্টসগুলো আসে তার দাম সবসময় বেশি, অ্যানিম্যাল প্রোটিনের দাম বেশি, ঘাটতি, ডিমান্ড বেশি। কিন্তু তা সত্ত্বেও প্রাণী পালন করতে মানুষের একটা থাকে কি না, প্রথম যেটা হচ্ছে খাবারের যে খরচাটা খুব বেশি হয় এবং তার যোগান দিতে খুব কষ্ট হয়, চড়ানোর জায়গার অভাব হয়। দ্বিতীয় হচ্ছে অ্যাওয়ারনেসের কমি, মানে আমি অ্যাওয়ারই নই যে ইন্স্যুরেন্স করে আমি কি লাভ পেতে পারি। তো ইন্স্যুরেন্স যদি করা থাকে, কোনো চাষির যদি করা থাকে, মানে যদি প্রকল্প না থাকে এমনি জেনারেল, তাহলে দেখবে কোনো দিন সে যখন বেনিফিট পাবে, যখন হঠাৎ করে কোনো গরু বা হাই ইল্ড গরু হঠাৎ করে মারা গেল, কোনো একটা মিসহ্যাপ হয়ে গেল, ও যখন সেখান থেকে বেনিফিট পাবে, তারপর থেকে কিন্তু সে ইন্স্যুরেন্সটা অবশ্যই করাবে। হ্যাঁ, কারণ দেখুন আমরা মানুষরা এখন এতটাই সচেতন হয়ে গেছি কি মেডিক্লেম আমরা নিজেরাই করি। যদিও মেডিক্লেমে ট্যাক্স বেনিফিট এইসব আছে, হয়তো সরকারি চাকরি বা যারা চাকরি করে বা এরা হয়তো করছে, কিন্তু এমনি সাধারণ লোকও কিন্তু এখন করছে। কেন? তারাও এখন সচেতন হয়েছে। সচেতনতাটা বিশাল পরিমাণে দরকার। যদি ইন্স্যুরেন্স করে আমি সুস্থ থাকি, হ্যাঁ, ইন্স্যুরেন্স করে যদি আমি সুস্থ থাকি সেটা ভালো, আমার কটা পয়সা গেল। কিন্তু আমি ইন্স্যুরেন্স না করে মানে অসুস্থ হয়ে যায়, সেটা তো আমার সবই গেল। ঠিক ওই একইভাবে গরু ছাগলের ক্ষেত্রেও একই। ঠিক। পরিশেষে ডক্টর বিশ্বাস, আমাদের সময় একদম শেষ, সংক্ষেপে যদি বলে দেন এই যে প্রাণী বীমা এবং ব্যাংক ঋণ এই বিষয় নিয়ে আজকে কথা বললাম, শেষে যারা প্রাণী পালক বন্ধু তাদের উদ্দেশ্যে শেষ কথা হিসেবে কিছু কি বলার আছে, বার্তা? হ্যাঁ ম্যাডাম, তো আমরা জানি যে উন্নত লাভজনক প্রাণী পালনে বীমাকরণ ও ব্যাংক ঋণ ভিত্তিক যে সহায়তা, এটা অন্যতম প্রধান শর্ত। সুতরাং ব্যাংক ঋণ ভিত্তিক সহায়তা গ্রহণ করে প্রাণী পালন করলে ক্ষতির ঝুঁকি এড়াতে বীমাকরণ বাধ্যতামূলক, এটা তো আমরা শুনলাম এবং বুঝলাম। সুতরাং এটা আমরা পরিশেষে বলতেই পারি যে স্বনির্ভরতার লক্ষ্যে প্রতিটি গবাদি পশু পাখির বীমাকরণ করে ঝুঁকিহীন লাভজনক উপার্জন করার এবং স্বচ্ছ জীবিকার দ্বারা উন্নততর দেশ গড়ে তোলার এই প্রতিজ্ঞা আমরা আজ থেকে এখান থেকে নিতে পারি আমাদের গ্রাম বাংলার প্রাণী পালকদের জন্য। বেশ, প্রাণী বীমা এবং ব্যাংক ঋণ বিষয়ে আজকের এই আলোচনা, হয়তো এত সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শেষ করা সম্ভব নয়, আরও নিশ্চয়ই এই বিষয় নিয়ে পরবর্তী সময়ে আলোচনা হবে। সোম থেকে শুক্র কৃষি দর্শন অবশ্যই দেখতে থাকুন আর ডিডি বাংলার সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।